এমন অদ্ভুত মানুষ হয়তো জীবনেও দেখেননি, যে কিনা একটা স্কোয়ারে নিজের জায়গা ঘেরাও করে ঘোষণা দেয় যে এটা তার নিজের তৈরি করা একটা স্বাধীন দেশ। শুধু তাই না, সে মানুষকে অদ্ভুত সব জ্ঞান দিতে থাকে। বাচ্চা কম নাও, ভালো নাও বা একদমই নিও না। ভাবুন তো, সরকার কি এমন পাগলামি সহ্য করবে? তাকে সোজা ফায়ারিং স্কোয়াডে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু তার ছেলেও বাপের এই অদ্ভুত গুণাবলী পুরোপুরি পেয়েছিল। যেই বয়সে বাচ্চারা রাতে বিছানা ভেজায়, সেই বয়সেই এই ছেলে বোমাবাজি আর বিস্ফোরণ ঘটাতে ভালোবাসে। যা পেত তাই সে উড়িয়ে দিতে চাইত। আর এখান থেকেই আমাদের গল্প শুরু হয়। পুলিশ একদিন তার বাবার কিছু জিনিসপত্র দিয়ে যায়, যার মধ্যে একটা রাশিয়ান পুতুল বা মাতৃয়স্কা ডল ছিল। অ্যালেন নামের এই ছেলেটি পুতুলগুলোর সবচেয়ে বড়টা থেকে শুরু করে ছোটটা পর্যন্ত সবগুলোতে একে একে বোমা মেরে উড়িয়ে দেয়। কিছুদিন পর তার মাও অসুস্থ হয়ে মারা যায়। এরপর তাকে দেখার আর কেউ রইল না। তার বোমাবাজি আরও বেড়ে গেল। সে এতটাই পাগল ছিল যে নিজের বাড়ির টয়লেটটাও বোমায় উড়িয়ে দিল। এরপর যখন বাড়িতে ওড়ানোর মতো আর কিছু বাকি রইল না, সে তার মিশন নিয়ে চলে গেল পাহাড়ে। একদিন এক ধনী ব্যবসায়ী ওই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার খুব টয়লেটের বেগ পেল, আর সে পাহাড়ের ওপর একটা সুন্দর জায়গা বেছে নিয়ে কাজ সারতে বসল। হঠাৎ সে দেখল পাথরের ফাঁক থেকে একটু ধোঁয়া আর আগুন বেরোচ্ছে। সে অবাক হয়ে ভাবছিল, পাথরের স্তূপ থেকে ধোঁয়া বের হয় কি করে? ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণ। এই বিস্ফোরণটা এতটাই নিখুঁত ছিল যে সেই ধনী ব্যবসায়ী তো উড়ে গেলই, সাথে অ্যালানও ছিটকে গিয়ে পড়ল একটা মানসিক হাসপাতালে। আরে ভাই, কোন সুস্থ মানুষ এভাবে বোমাবাজির নেশায় পাগল হতে পারে? অ্যালান ওই মানসিক হাসপাতালে পুরো 20 বছর কাটালো। তার বেশ ভালোই লাগতো জায়গাটা। এখানকার সবাই ছিল দারুণ সব ট্যালেন্ট, এমনকি তারা খুব সুন্দর পিয়ানোও বাজাতো। কিন্তু একদিন হাসপাতালে এক বায়োলজি বা জীব বিজ্ঞানের ডাক্তার এলো। সে মানুষের জেনেটিক্স নিয়ে খুব গবেষণা করত। সে দুটো ছবি নিয়ে অ্যালানের সাথে মেলালো, আর পুরো নিশ্চিত হয়ে গেল যে অ্যালানের শরীরে কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান রক্ত আছে। এখন প্রশ্ন হলো, অ্যালানের সোনালি চুল আর নীল চোখ, একদম খাঁটি ইউরোপীয় লুক থাকার পরও ডাক্তার কিভাবে তার মধ্যে কৃষ্ণাঙ্গ রক্ত খুঁজে পেল তা কে জানে। তবে ডাক্তার সিদ্ধান্ত নিল এই ছেলের বংশবিস্তার কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তাই সে অ্যালেনকে জোর করে স্টেরিলাইজ বা পুরুষত্বহীন করার অপারেশন করে দিল। তবে এর ফলে অ্যালেনের একটা লাভ হলো। 20 বছর বন্দী থাকার পর নিজের সক্ষমতার বিনিময়ে সে হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গেল। দীর্ঘ 20 বছর পর পৃথিবীতে ফিরে অ্যালান বুঝতে পারল সমাজ অনেক বদলে গেছে। সে বোমা ফাটানো ছাড়া আর কিছুই পারে না। তাই সে সোজা গিয়ে একটা কামানের কারখানায় চাকরি নিল। সেখানে তার পরিচয় হলো এস্তেবান নামের এক স্প্যানিশ কর্মীর সাথে। লোকটা এত কথা বলতো যে মেশিনের গুলির মতো তার মুখ চলত। সে প্রতিদিন সবাইকে মগজ ধোলাই করত এই বলে যে স্পেনে এখন এক স্বৈরাচারী শাসকের রাজত্ব চলছে এবং সেখানে বিপ্লব শুরু হয়েছে। সে সবাইকে তার সাথে স্পেনে গিয়ে সেই স্বৈরাচারী ফ্র্যাঙ্কোকে ক্ষমতাচ্যুত করে স্পেনের মানুষকে বাঁচাতে আহ্বান জানাতো। কে জানে, লোকেরা তার আবেগে মুগ্ধ হয়েছিল নাকি তার বকবকানি শুনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। তবে অ্যালান সহ বেশ কয়েকজন তার সাথে স্পেনে যেতে রাজি হয়ে গেল। ট্রেনে ওঠার পরও লোকটা একই রকম ভাষণ দিচ্ছিল। অবশেষে তারা যুদ্ধের ময়দানে পৌঁছল। কিন্তু স্প্যানিশ লোকটা সামনে দাঁড়িয়ে যেই না আরেকটা জোশওয়ালা ডায়ালগ দিতে যাবে, অমনি গুলি খেয়ে মারা গেল। ব্যাস, সব শান্ত। নেতা মারা গেলেও অ্যালান আর তার সঙ্গীরা বাড়ি ফিরে গেল না। তারা ভাবল, যখন চলেই এসেছি তখন ওর স্বপ্নটা পূরণ করেই যাই। আর এখানেই অ্যালান তার আসল প্রতিভা দেখানোর সুযোগ পেল। সে স্পেনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু ব্রিজ উড়িয়ে দিতে শুরু করলো। কয়েক বছর ধরে এত ব্রিজ উড়ালো যে স্পেনে আর ওড়ানোর মতো ব্রিজই প্রায় বাকি ছিল না। কিন্তু মানুষ যতই পছন্দের কাজ করুক না কেন, একসময় তো একঘেয়েমি চলেই আসে। একদিন একটা বোমায় আগুন ধরানোর পর অ্যালানের মনে হলো তার ভিতরটা কেমন যেন ফাঁকা লাগছে। সে দিয়াশলাই ফেলে দিয়ে সোজা রাস্তায় এসে একটা গাড়িতে লিফট চাইল বাড়ি ফিরে যাবে বলে। কিন্তু কপাল দেখুন, সে যেই গাড়িটা থামিয়েছিল তাতে বসেছিল খোদ স্পেনের সেই ক্ষমতাবান স্বৈরাচারী শাসক ফ্র্যাঙ্কো, যাকে মারার জন্য তারা এত বছর ধরে বোমাবাজি করছিল। ফ্র্যাঙ্কো তো আর জানত না অ্যালান তাকে মারতে এসেছিল বা সব বোমা অ্যালানই ফাটিয়েছিল। সে সরল মনে ভাবল অ্যালান বোধহয় তাকে বাঁচাতে গাড়ি থামিয়েছে। এই উপকারের প্রতিদান হিসেবে ফ্র্যাঙ্কো অ্যালানের সম্মানে এক বিশাল ডিনারের আয়োজন করল এবং তাকে নিজের খুব শখের একটা দামি সোনালী পিস্তল উপহার দিল। অ্যালান একটু কৌতূহলী হয়ে ভাবল, এ তো নকশা করা পিস্তল দিয়ে কি আসলেই গুলি বের হয়? এই ভেবে সে সবার সামনেই একটা গুলি চালিয়ে দিল। শব্দ শুনে ওখানে থাকা সবার আত্মার পানি শুকিয়ে যাওয়ার অবস্থা। ভাগ্য ভালো, ফ্র্যাঙ্কো লোকটা বিশাল মনের মানুষ ছিল। সে রাগ তো করলই না, উল্টে সবাইকে বলল অ্যালান তার সবচেয়ে ভালো বন্ধু। সে অ্যালানকে জিজ্ঞেস করল, এই সুন্দর রাতে তুমি সবচেয়ে বেশি কাকে মিস করছো? অ্যালান বলল, আমি আমার সেই স্প্যানিশ বন্ধুকে খুব মিস করছি। কি অদ্ভুত একটা ট্র্যাজিক গল্প। তখন ফ্র্যাঙ্কো সবাইকে গ্লাস তুলতে বলল, আর তারা সবাই মিলে সেই স্প্যানিশ লোকটার নামে টোস্ট করল।
ভাবুন তো, লোকটা সারা জীবন ফ্র্যাঙ্কোকে মারার স্বপ্ন দেখল, আর মরার পর সেই ফ্র্যাঙ্কোই তাকে সম্মান জানাচ্ছে। স্পেন ছাড়ার পর অ্যালান বিভিন্ন জায়গায় ঘুরে আমেরিকায় পৌঁছল। ফ্র্যাঙ্কোর দেওয়া সেই দামি সোনালী পিস্তলটা বিক্রি করে সে একটা কনস্ট্রাকশন সাইটে ইট ভাঙার কাজ জোগাড় করল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। একদিন এক সহকর্মী তাকে বলল, আমেরিকান সেনাবাহিনী ম্যানহাটন প্রজেক্ট নামে পৃথিবীর সবচেয়ে বড় বোমা বানানোর কাজ করছে, আর তাদের অনেক লোক দরকার। অ্যালান, তুমি তো বোমাবাজি খুব পছন্দ করো, তুমি গিয়ে চেষ্টা করো না কেন? এই কথা শুনে অ্যালানের বহু বছরের ঘুমন্ত মনটা আবার জেগে উঠল। সে সাথে সাথে ইট ভাঙার কাজ ছেড়ে দিল এবং অনেক কষ্ট করে ওই রিসার্চ সেন্টারে একটা ওয়েটার বা চা কফি দেওয়ার কাজ জোগাড় করল। কি আর করার, তার তো কোনো ডিগ্রি ছিল না। চা কফি দিতে দিতে বড় বড় বিজ্ঞানীদের কথা শুনে যদি কিছু শেখা যায়, সেটাই বা কম কিসে। কিন্তু মাসের পর মাস চা কফি দেওয়ার পরও বোমার কোনো পরীক্ষামূলক বিস্ফোরণ হলো না। অ্যালান তো বিরক্ত হয়ে একদিন এক বিজ্ঞানীকে জিজ্ঞেস করেই বসল, আরে ভাই, বোমা ফাটা মা কবে? আমি তো অপেক্ষা করতে করতে বুড়ো হয়ে গেলাম। রবার্ট অপেনহাইমার নামের সেই বিজ্ঞানী তখন একটু বিরক্ত হয়ে বলল, তুমি একটা সাধারণ ওয়েটার, তুমি এর কি বুঝবে? আমাদের একটা খুব জটিল সমস্যা আটকে আছে। অ্যালান নাছোড়বান্দা, কি সমস্যা আমাকে একটু খুলে বলোই না। অবাক করার বিষয় হলো, ওপেনহাইমারের হাতে সময় ছিল। সে সত্যি অ্যালানকে সমস্যাটা বুঝিয়ে বলল। অ্যালান তার সারা জীবনের বোমা ফাটানোর অভিজ্ঞতা থেকে এমন একটা সহজ সমাধান দিল যে ওপেনহাইমার তো অবাক। আর এভাবেই পৃথিবীতে তৈরি হলো পারমাণবিক বোমা, যা পরে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা হয়েছিল। এই বিশাল ঘটনার পেছনে অ্যালানের অবদান ছিল অনেক বড়। এরপর থেকে অ্যালান একজন ভিআইপি মানুষ হয়ে গেল। এমনকি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে তাকে স্পেশাল দাওয়াত দিয়ে কয়েকবার মদ খাওয়ালেন। একদিন দুজনে খুব জমিয়ে মদ খাচ্ছেন, এমন সময় ট্রুম্যানের কাছে একটা ফোন এলো। খবর এলো আমেরিকার প্রেসিডেন্ট মারা গেছেন, আর তাকে এখনই হোয়াইট হাউসে গিয়ে দায়িত্ব নিতে হবে। বিদায় নেওয়ার সময় ট্রুম্যান তার সবচেয়ে প্রিয় লাইটারটা অ্যালানকে স্মৃতিচিহ্ন হিসেবে উপহার দিয়ে গেলেন। সফল আর বিখ্যাত অ্যালান এরপর একটা প্রাইভেট প্লেনে করে নিজের দেশে সুইডেনে ফিরে এলো। প্লেন থেকে নামতেই বড় বড় সরকারি লোকেরা গাড়ি নিয়ে তাকে রিসিভ করল। খোদ দেশের প্রধানমন্ত্রী তাকে ডিনারের দাওয়াত দিলেন। ডিনারের সময় প্রধানমন্ত্রী ম্যানহাটন প্রজেক্ট নিয়ে কথা তুলতে চাইলেন, কিন্তু অ্যালান তখন মদের নেশায় একদম চুর। সে শুধু ট্রুম্যানের সাথে বসে কত দামি মদ খেয়েছে সেই গল্পই করতে লাগলো। বোমার কোনো কথাই মুখে আনলো না। প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে তাকে এক ইঞ্জিনিয়ারের কাছে রেখে নিজেই উঠে চলে গেলেন। ডিনারের মাঝখানে অ্যালান একটু বাথরুমে গেল। সেখানে ছোট গোঁফওয়ালা এক লোক এসে তাকে বলল তার কাছে খুব ভালো মদ আছে, সে কি খেতে চায়? অ্যালান তো একেবারে সরল মনের মানুষ, কিছু না ভেবেই রাজি হয়ে গেল। কিন্তু লোকটা তাকে নিয়ে গেল একটা সমুদ্রের ধারের বন্দরে। হঠাৎ পানির নিচ থেকে একটা সাবমারিন ভেসে উঠল এবং রাতের আধারে অ্যালানকে সোজা তুলে নিয়ে গেল সোভিয়েত ইউনিয়নে। অ্যালানের মদের নেশা তখনও কাটেনি। এরই মধ্যে তার ডাক পড়ল সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের কাছে। আসলে স্ট্যালিনও একটা পারমাণবিক বোমা বানাতে চাইছিলেন। তিনি শুনেছিলেন অ্যালান এই বিষয়ে অনেক কিছু জানে, তাই তিনি চাইলেন অ্যালান যেন সোভিয়েতদের জন্য একটা বোমা বানিয়ে দেয়। গোফওয়ালা গুপ্তচর লোকটা জানালো যে এর আগে তারা বিজ্ঞানী আইনস্টাইনকেও ধরে এনেছিল, কিন্তু পরে দেখা গেল তারা ভুল করে আসল আইনস্টাইনের বদলে তার বোকা ভাই হারবার্ট আইনস্টাইনকে ধরে এনেছে। আসলে তাদের দোষ ছিল না, দুজনকে দেখতে একদম একই রকম লাগতো। পার্থক্য একটাই, একজন ছিল জিনিয়াস আর অন্যজন আস্ত একটা গাধা। অ্যালান এসব শুনে বলল, ও এই ব্যাপার, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। তা মদ টদ কিছু হবে নাকি? একটু খেলে ভয়টা কাটত। অ্যালানের এমন সোজাসাপটা কথা শুনে স্ট্যালিন খুব খুশি হলেন এবং সাথে সাথে একটা বিশাল পার্টির আয়োজন করলেন। পার্টিতে অনেক মদ খাওয়ার পর অ্যালান আবারও নেশায় চুর হয়ে গেল। সে স্ট্যালিনকে জড়িয়ে ধরে বলতে শুরু করল, জানেন, আমার দোস্ত ফ্র্যাঙ্কো এরকম নাচ গান খুব পছন্দ করত। লোকটা একদম মেয়েদের মতো আচরণ করত, বড্ড বোরিং। ফ্র্যাঙ্কোর নাম শুনতেই স্ট্যালিনের মেজাজ একদম বিগড়ে গেল। কি, তুমি স্পেনের ওই স্বৈরাচারীর সাথে বন্ধুত্ব করেছ, আর তুমি আমাকে বলছো মেয়েদের মতো? স্ট্যালিন রাগে ফেটে পড়লেন। তিনি সাথে সাথে বোমার প্রজেক্ট বাতিল করে অ্যালানকে সাইবেরিয়ার এক লেবার ক্যাম্পে বা গুলাগে বন্দি করে পাঠালেন। সেখানে গিয়ে অ্যালানের পরিচয় হলো আইনস্টাইনের সেই বোকা ভাই হারবার্টের সাথে। ওই ক্যাম্পে কোনো মদ ছিল না, তাই কয়েকদিনের মধ্যেই অ্যালান অতিষ্ঠ হয়ে গেল। সে ঠিক করলো হারবার্টকে নিয়ে এখান থেকে পালাবে। হারবার্ট যেহেতু একটু বোকা ছিল, তাই সে ক্যাম্পের যেখানে খুশি ঘুরে বেড়ালেও গার্ডরা কিছু বলতো না। অ্যালান ভাবল এই সুযোগটা কাজে লাগাতে হবে, কিন্তু সে বুঝতে পারেনি এই লোকটা কতটা বোকা। পালানোর প্রথম ধাপ হিসেবে অ্যালান তাকে বলেছিল লন্ড্রি থেকে দুটো সেনার পোশাক চুরি করে আনতে। শুধু এইটুকু কাজ শেখাতেই অ্যালানের পুরো 1 বছর লেগে গেল, তবুও সে ঠিকমতো শিখতে পারল না। অবশেষে একদিন রাতে হারবার্ট এসে অ্যালানকে ঘুম থেকে তুলল। কি ব্যাপার, মাঝরাতে ঘুমাচ্ছ না কেন? অ্যালান জিজ্ঞেস করল। হারবার্ট বলল, আমি একটা গ্রেনেড কুড়িয়ে পেয়েছি, কিন্তু ভুল করে এর পিনটা হারিয়ে ফেলেছি।
এই কথা শুনে অ্যালানের তো আত্মার পানে শুকিয়ে গেল। সে সাথে সাথে হারবার্টের হাত চেপে ধরে দৌড়ে রুমের বাইরে বেরিয়ে এলো। গার্ডরাও ভয়ে চিৎকার করতে লাগলো গ্রেনেডটা বাইরে ফেলে দেওয়ার জন্য। অ্যালান সেটা বাইরে ছুঁড়ে মারল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা গোলাবারুদ ভর্তি ট্রাক ওখান দিয়ে যাচ্ছিল, আর গ্রেনেডটা গিয়ে পড়ল সোজা ওই ট্রাকের উপর। সেই রাতের আকাশ একদম দিনের মতো আলোকিত হয়ে গেছিল। পুরো বেসটা সারা রাত ধরে শুধু পুড়ল আর ফাটল। এই খবর শুনে স্ট্যালিনের তো রাগে স্ট্রোক করার মতো অবস্থা। আর এই দুই অপরাধী এই বিশাল গোলযোগের সুযোগ নিয়ে কোথায় যে পালিয়ে গেল কেউ টের পেল না। কয়েক বছর পর অ্যালান প্যারিসে এসেছে হারবার্টের বিয়ে খেতে। এই বোকা লোকটা শুধু তার ভাই আইনস্টাইনের চেহারার কারণেই এক সুন্দরী মডেলকে পটিয়ে বিয়ে করে ফেলেছিল। বিয়ের অনুষ্ঠানে অ্যালান হঠাৎ একটা পরিচিত মুখ দেখতে পেল। আরে, তোমাকে না আমি স্ট্যালিনের ওই পার্টিতে দেখেছিলাম, তুমি এখানে কি করছো? ফ্রান্সের হয়ে গুপ্তচর বৃত্তি করছো নাকি? ব্যাস, সাথে সাথে বিয়ের আসরটা গুপ্তচর ধরার মিশনে পরিণত হলো। ওই সোভিয়েত স্পাই কল্পনাও করতে পারেনি যে ফ্রান্সে 10 বছর ধরে লুকিয়ে থাকার পর একটা বোকা লোকের বিয়েতে এসে সে এভাবে ধরা পড়ে যাবে। এরপর ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স অ্যালানকে ডেকে পাঠায়। তার জীবনের এত সব অদ্ভুত আর রোমাঞ্চকর ঘটনা শুনে তারা তো পুরো তারা বুঝতে পারল এমন প্রতিভা সারা বিশ্বে আর দ্বিতীয়টি নেই। তারা অ্যালানকে প্রস্তাব দিল, তুমি কি আমাদের হয়ে কাজ করবে? অ্যালান বলল, কেন নয়, আমি তো সবার উপকার করতেই পছন্দ করি, শুধু একটু ভালো মদের ব্যবস্থা রেখো। এভাবেই অ্যালান হয়ে গেল ফ্রান্সের একজন টপ লেভেলের স্পাই। কিন্তু সত্যি বলতে গুপ্তচর বৃত্তি সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। সে শুধু বোমা ফাটাতে জানত। তখন তার মনে পড়ল সেই ছোট গোঁফালা লোকটার কথা, যে তাকে রাশিয়ায় কিডন্যাপ করেছিল। সে লোকটাকে খুঁজে বের করে বলল, ভাই, আমি তো এখন তোমার পেশাতেই এসেছি, তুমি কি আমাকে কিছু গোপন তথ্য দিতে পারো? লোকটা তো অবাক, এ কেমন কথা, কেউ সরাসরি অন্য দেশের স্পাইয়ের কাছে তথ্য চায় নাকি? আর আমি ধরা পড়লে আমার 80 বছরের মা আর 8 বছরের বাচ্চার কি হবে? লোকটার বাচ্চার কথা শুনে অ্যালান তাকে ট্রুম্যানের দেওয়া সেই দামি লাইটারটা উপহার হিসেবে দিয়ে দিল। তারপর বলল, আরে ভাই, এত সিরিয়াস হচ্ছ কারণ? চলো না, আমরা দুজনে মিলেমিশে কাজ করি। তুমি আমাকে কেজিবির ভুয়া তথ্য দাও, আমি সেটা আমার বসদের দেব, দুজনেরই লাভ। লোকটা একটু ভেবে দেখলো, আইডিয়াটা তো মন্দ নয়। এরপর থেকে অ্যালান কোনো কষ্ট না করেই টনকে টন ভুয়া রিপোর্ট জোগাড় করতে লাগলো। তখন ছিল কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের সময়। দুই পক্ষেরই শুধু নিজেদের কাজ প্রমাণ করার জন্য এসব তথ্যের দরকার ছিল। এসব ভুয়া রিপোর্টের কারণে এই স্নায়ুযুদ্ধে কত নির্দোষ মানুষের যে প্রাণ গেছে তার কোনো হিসেব নেই। অবশেষে যখন সেই গোফালা বন্ধু মারা গেল, অ্যালান তখনই স্পাইগিরি ছেড়ে দিয়ে নিজের দেশে ফিরে এসে অবসরের জীবন শুরু করল। যেহেতু অনেক আগেই তার অপারেশন হয়েছিল, তাই তার কোনো স্ত্রী বা সন্তান ছিল না। সে একটা বিড়াল পুষে তার সাথে একাই জীবন কাটাচ্ছিল। অ্যালান ভেবেছিল তার জীবনের সব অ্যাডভেঞ্চার বুঝি এখানেই শেষ। কিন্তু একদিন একটা শিয়াল এসে তার প্রিয় বিড়ালটাকে মেরে ফেলল। অ্যালান তো রেগে আগুন, কার বিড়ালের গায়ে হাত দিয়েছে রে ভাই? অ্যালান কিছু ডাইনামাইট আর সসেজ একসাথে বেঁধে শিয়ালটাকে মারার ফাঁদ পাতল। মাঝরাতে সসেজের গন্ধে শিয়ালটা ঠিকই এলো আর বুম! কিন্তু এই বিস্ফোরণের চোটে অ্যালান নিজেও গিয়ে পড়ল এক বৃদ্ধাশ্রমে। সেখানে তার দিনগুলো কাটছিল চরম বিরক্তি আর একঘেয়েমিতে। এভাবে কাটতে কাটতে চলে এলো তার 100তম জন্মদিন। বৃদ্ধাশ্রমের বাইরে একটা বাচ্চা পটকা ফোটাচ্ছিল। ওই আওয়াজ শুনে অ্যালানের যৌবনের সেই বোমাবাজির স্মৃতি আবার জেগে উঠল। সে আর এক মুহূর্তও দেরি করল না, একটা চেয়ার টেনে সোজা জানালা টপকে পালিয়ে গেল। ভাবা যায়, 100 বছরের একটা বুড়ো, যেখানে এই বয়সে মানুষ হুইল চেয়ারে ঘোরে, সেখানে সে দিব্যি জানালা টপকে পালাচ্ছে। হাঁটতে হাঁটতে সে একটা বাস স্টেশনে পৌঁছলো। পকেটে যা কয়েন ছিল তা দিয়ে একটা বাসের টিকিট কাটলো। ঠিক তখনই একটা লোক হন্তদন্ত হয়ে সেখানে এলো। লোকটার খুব টয়লেট পেয়েছিল, কিন্তু তার সাথের বড় সুটকেসটা বাথরুমের ভেতর কিছুতেই ঢুকছিল না। সে অ্যালানকে ধমক দিয়ে বলল সুটকেসটা একটু খেয়াল রাখতে। এদিকে অ্যালানের বাস চলে এসেছে। সে ভাবল, লোকটা আমাকে এত বিশ্বাস করে সুটকেসটা দিল, এটা তো এখানে ফেলে যাওয়া ঠিক হবে না। তাই সে সুটকেসটা নিয়ে বাসে উঠে পড়ল। লোকটা বাথরুম থেকে বেরিয়ে দেখে তার সুটকেস গায়েব। এদিকে বাস চালক অ্যালানকে এক পরিত্যক্ত স্টেশনের কাছে নামিয়ে দিল। সেখানে জুলিয়াস নামে এক ভবাক ঘুরে বুড়োর সাথে তার পরিচয় হলো। দুজনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া আর মদের আসর বসালো। হঠাৎ অ্যালানের টয়লেট চাপায় সে বাইরে গেল। ঠিক সেই মুহূর্তে ওই সুটকেসওয়ালা লোকটা স্টেশনের খোঁজ পেয়ে সেখানে এসে হাজির হলো। সে এসেই জুলিয়াসকে মারধর শুরু করলো সুটকেসটার জন্য। অ্যালান বাইরে থেকে সব শুনে একটা ভারী কাঠের হাতুড়ি নিয়ে ঘরে ঢুকলো আর সোজা লোকটার মাথায় এক ঘা। ব্যাস, লোকটা অজ্ঞান হয়ে পড়ে গেল। তারা লোকটাকে একটা কোল্ড স্টোরেজ বা ডিপ ফ্রিজারের ভেতর আটকে রাখলো। এরপর কৌতূহলবশত সুটকেসটা খুলে তো তাদের চোখ ছানা বড়া। ভেতরে থরে থরে সাজানো নোট,
প্রায় 3 ঘন্টা ধরে গুনে তারা দেখল সেখানে পাক্কা 50 মিলিয়ন টাকা বা 5 কোটি টাকা আছে। আমরা তো বড়লোক হয়ে গেলাম। এই খুশিতে তারা আবার মদ খেতে বসল। নেশার ঘোরে তারা ভুলেই গেল যে ফ্রিজারের ভেতর একটা লোক আছে। যখন মনে পড়ল তখন দেখে লোকটা জমে একদম বরফ হয়ে মারা গেছে। ভয়ে তারা দুজনেই লাশ সহ একটা সাইকেল ভ্যানে করে পালাতে শুরু করলো। পথে লাশটা পড়ে গেলে তারা সেটাকে একটা কাঠের বাক্সে ভরে ট্রেনের মালগাড়িতে তুলে দিল, যেটা পরে কোথায় যে গেল কে জানে। এরপর তারা একটা স্টুডেন্টের গাড়িতে লিফট নিল। পথে একটা পেট্রোল পাম্পে স্টুডেন্টটি খবরের কাগজে দেখে 100 বছরের একটা বৃদ্ধকে অপহরণের দায়িত্বে এক গ্যাংস্টারের নামে নোটিশ দেওয়া হয়েছে। সে অ্যালানকে চিনে ফেলে ভয় পেয়ে গেল। অ্যালান যেহেতু জীবনে কখনো মিথ্যে বলেনি, সে তাকে সব সত্যি খুলে বলল। এত টাকা আর খুনের কথা শুনে স্টুডেন্টটি তো তাদের নামিয়ে দিতে চাইল, কিন্তু যখন তারা বলল যে 5 কোটি টাকার একটা ভাগ তাকেও দেবে, তখন সে বলল, কোনো ব্যাপার নয়, আপনাদের নিয়ে আমি পৃথিবীর শেষ প্রান্তে যেতেও রাজি। তারা গাড়ি নিয়ে এক গ্রামের বাড়িতে পৌঁছল। সেখানে গুনিলা নামে এক মহিলা থাকত, যে কিনা একটা আস্ত হাতি পুষত। অ্যালান জীবনে অনেক কিছু করলেও হাতির পিঠে কখনো চড়েনি, তাই সে মহা আনন্দে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়ালো। তারা ঠিক করলো কিছুদিন এখানে লুকিয়ে থাকবে, কিন্তু কয়েকদিন পরই ওই গ্যাংয়ের আরেকটা লোক তাদের খুঁজতে খুঁজতে সেখানে চলে এলো। সে অ্যালানকে জিম্মি করে টাকার সুটকেসটা চাইল। স্টুডেন্টটি ভয় পেয়ে সুটকেসটা বের করে দিচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ওই মহিলা বন্দুক নিয়ে বেরিয়ে এসে এমন ধমক দিল যে গ্যাংস্টারটা ভয় পেয়ে পিছিয়ে যেতে গিয়ে সোজা হাতির গোবরের স্তূপে পা পিছলে পড়ে হাতির নিচে চাপা পড়ে মারা গেল। মাত্র কয়েকদিনের মধ্যে গ্যাংয়ের 2 লোক আর 5 কোটি টাকা গায়েব। গ্যাংয়ের আসল বস তো রেগে ফায়ার, সে নিজেই তাদের ধরতে বেরিয়ে পড়ল। এই টাকাটা আসলে তারও ছিল না, শহরের সবচেয়ে বড় মাফিয়া ডনের টাকা। টাকা না পেলে মাফিয়া ডন তাকে জ্যান্ত পুঁতে ফেলবে। বস তাদের তাড়া করে একেবারে কাছাকাছি চলে এলো। সে গাড়ি নিয়ে তাদের রাস্তা আটকাতে চাইল, কিন্তু গুনিলা যে গাড়িটা চালাচ্ছিল সেটার ব্রেক কাজ করছিল না। ফলে গাড়িটা সোজা গিয়ে তার বসের গাড়িকে ধাক্কা মারল, আর বসও মারা গেল। এখন তো তাদের আরও ভয়াবহ অবস্থা। অ্যালান তখন তার পুরনো গুপ্তচর জীবনের কানেকশন ব্যবহার করল সেই রাশিয়ান বন্ধুর ছেলে, যে এখন বড় অফিসার, তাকে ফোন করে একটা আস্ত কার্গো প্লেন জোগাড় করে ফেলল। তারা সবাই, এমনকি হাতিটাকেও নিয়ে সোজা বালির উদ্দেশ্যে উড়াল দিল। বালিতে পৌঁছে তাদের মনে হলো অবসরের জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর নেই। কিন্তু তারা ঘুণক্ষরেও জানত না যে ওই মাফিয়া ডনও তখন বালিতে ছুটি কাটাতে এসেছিল। একদিন রাস্তায় হঠাৎ মাফিয়া ডন তাদের দেখে ফেলে। তার চোখ আটকে যায় ওই সুটকেসটার দিকে। আরে, ওটা তো আমার সুটকেস। সে গাড়ির ড্রাইভারকে দেখাতে গেল, আর ঠিক সেই মুহূর্তে তাদের গাড়িটা মারাত্মকভাবে ক্র্যাশ করল। ব্যাস, পুরো চক্রটাই শেষ, আর ওই বিশাল অঙ্কের টাকাটা পুরোপুরি তাদের হয়ে গেল। এভাবেই অ্যালান বালির ওই সুন্দর দ্বীপে তার জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটাতে লাগলো। এই ছিল দ্য 100-year-old ম্যান হু ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড মুভির গল্প।